সাজেকের সেই ঘটনার পর কেটে গেছে 9 মাস। অনেক কিছু বদলে গেছে এই 9 মাসে। সেই ঘটনার একদিন পরেই সবাই সাজেক ছেড়ে ফিরে আসে। জাঙ্গুক জেনিকে নিজের ফ্ল্যাটে নিয়ে আসে। ওখানেই সানান্টির মৃত্যুবার্ষিকীর জন্য ছোটখাটো আয়োজন করে জাঙ্গুক। কারণ সেই সানান্টিকেই তো সে ছোটবেলা থেকে মা হিসেবে মেনে এসেছে। প্রথম কয়েকদিন নিজেই সব করলেও পরে জেনির কথা ভেবে একজন নার্স রাখে জাঙ্গুক জেনির এমার্জেন্সির জন্য। এছাড়াও মাঝে মাঝেই তে আর জিমিন আসতো জেনির সাথে সময় কাটানোর জন্য, জেনির মন ভালো করার জন্য। এভাবেই ধীরে ধীরে সবার ভালোবাসায় ধীরে ধীরে সুস্থ হতে থাকে জেনি। কিন্তু শারীরিক দিক দিয়ে সুস্থ হলেও মানসিক দিক দিয়ে ভেঙে পড়ে জেনি। মাঝে মাঝে নিজেকে ভীষণ বোঝা মনে হতে থাকে জেনির। জাঙ্গুক বলেছিল যে ও যেহেতু এখন সুস্থ আছে তাই কলেজে আবার ক্লাস শুরু করতে, কারণ জাঙ্গুক বেশ অনেক দিনই ছুটি নিয়েছে, তাই ওকেও কলেজে আবার জয়েন করতে হবে। কিন্তু জেনি রাজি হয়নি প্রথমে। তারপর তে এসে ওকে বোঝায়, বলে এভাবে বাড়িতে বসে থাকলে বারবার ওইসব কথা মনে পড়বে। ওই ঘটনা থেকে নিজেকে মুক্ত করতে হলে বাইরে বের হতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, গান করতে হবে। এক কথায় বলতে গেলে ওকে সেই সব কিছু করতে হবে যা আগে করতো। জেনিও তের কথা কিছুটা মানার চেষ্টা করে। সেই হিসেবে কলেজে যাওয়া শুরু করলো জেনি। কিন্তু সেখানেও ঘটলো আরেক কাণ্ড। জেনি কলেজে কিছুতেই স্বাভাবিক থাকতে পারেনি। যখনই ওর সাথে কেউ কথা বলতে চায় তখনই ও ভয়ে কেমন কুঁকড়ে যায়। ওর ক্লাসমেটরাও ওর সাথে কথা বলতে গেলে, বিশেষত ওর ক্লাসের ছেলে বন্ধুরা যাদের সাথে ও আগে হেসে কথা বলতো, তাদের দেখলেই ও কেমন নিজেকে গুটিয়ে নেয়। সবাই ওর আচরণে বেশ অবাক হয়। জেনি বেশিরভাগ সময়ই তার ভাইয়ের কাছে চলে যায়। এর দরুন কলেজের বেশিরভাগ সবাই ওদের ভাই বোনের সম্পর্ক সম্বন্ধে অবগত হয়েছে। এরকমই দিনগুলো চলছিল। তার ঠিক 4 মাসের মাথায় ইউনো ছুটি পেয়ে বাড়িতে আসে। তারপর জাঙ্গুকের ফ্ল্যাটেও গেছে জাঙ্গুকের সাথে দেখা করতে, জেনি সম্পর্কে খোঁজ খবর নিতে। কিন্তু জেনির দেখা কোনোদিনও পায়নি। জেনি নিজেকে রুমে বন্ধ করে রাখতো, আর বাড়িতে কেউ আসলে তো ও ভুলেও তাদের সামনে আসতো না, শুধু তে আর জিমিন ছাড়া। কখনো কখনো এমনও হয়েছে যে জেনি কথা বলতে বলতে তের কোলে মাথা রেখে শুয়ে পড়তো, আর তে সামান্য হেসে ওর মাথায় বিলি কেটে দিত। জেনি যেন দিন দিন কেমন বাচ্চাদের মতো হয়ে যাচ্ছে। তবে জেনির তের প্রতি করা এই বাচ্চামোগুলো যেন ভালোই লাগে জাঙ্গুকের। জেনির জন্যই হোক ও তেকে চোখের সামনে তো দেখতে পায়, টুকটাক কথাও হয় তের সাথে। কিন্তু তের ওর প্রতি জড়তাটা সামান্য হলেও থেকে গেছে। ইউনুর মন বড় অস্থির হয়ে উঠেছে। বাড়ি ফিরেছে 4 থেকে 5 দিন হলো। জাঙ্গুকের বাড়িতেও গেছে 2-1 দিনের মতো, কিন্তু কোথাও জেনির দেখা পায়নি। ও কিছুতেই নিজেকে স্থির রাখতে পারছে না। কবে যে একবার দেখতে পাবে জেনিকে বুঝতে পারে না ইউনো। এদিকে ওর যাওয়ার দিনও ঘনিয়ে আসছে। ওকে ফিরে যেতে হবে ওর কাজে। ইতিমধ্যে জিমিনার সুগার ব্যাপারটাও মোটামুটি ওদের বাড়িতে জেনে গেছে। জিমিনের বাবা মায়ের কোনো আপত্তি নেই। সুগার যথেষ্ট ভালো ছেলে। 2 মাস হলো একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি পেয়েছে, তাই বুগামও কোনো আপত্তি করেননি। বুগাম বেশ বড় লোক হলেও কখনো টাকা নিয়ে অহংকার করেননি, বরং নিজের মেয়েকে সবসময় শিখিয়েছেন কিভাবে সাধারণভাবে বাঁচা যায়। সুগার মধ্যবিত্ত হতে পারে, কিন্তু তাদের ব্যবহার শিক্ষা দীক্ষা যথেষ্ট ভালো, যা বুগামের হ্যাঁ বলার কারণ। যাই হোক, সবার মতেই একটা ছোটখাটো অনুষ্ঠানের মাধ্যমে জিমিনার সুগার রেজিস্ট্রি করে রাখা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও সুগা প্রথমে মানা করেছিল, ও এত তাড়াতাড়ি এইসব চায়নি, কিন্তু সবার মতের বিরুদ্ধে যেতেও পারেনি। 2 দিন বাদেই জিমিনার সুগার রেজিস্ট্রি উপলক্ষে একটা ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে তের পরিবার সহ ইউনুর পরিবার আর জাঙ্গুক জেনিকেও আমন্ত্রণ জানানো হয়। তে সকাল থেকেই জিমিনের বাড়িতে ছিল। সন্ধে হওয়ার সাথে সাথে জিমিনকে সুন্দর করে রেডি করিয়ে দেয়। যদিও মেকআপ সম্পর্কে কোনো আইডিয়া নেই তের, কিন্তু নিজে ঠিকঠাক শাড়ি পরতে না পারলেও অন্যকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিতে পারে। একটা পার্পল রঙের শাড়ি সুন্দর করে পরিয়ে দেয় জিমিনকে। তারপর জিমিন নিজে নিজেই সাজতে শুরু করে। এর মাঝেই তে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখে জাঙ্গুক স্যারের নাম্বারটা ফোনে চলচল করে উঠছে। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে জাঙ্গুক বলে ওঠে, তে, তুমি কি ব্যস্ত আছো?
না স্যার, কোনো সমস্যা? জেনি ঠিক আছে তো? হ্যাঁ, ও ঠিক আছে। আসলে আমি চেয়েছিলাম ও আজ আমার সাথে অনুষ্ঠানে যাক, সবার সাথে থাকলে ওরও ভালো লাগবে, কিন্তু ও কিছুতেই রাজি হচ্ছে না। তোমার যদি কিছু অসুবিধা না থাকে তাহলে তুমি কি একটু আসতে পারবে? আজকাল তো তোমার কথাও শোনে, তুমি ওকে যদি বুঝিয়ে নিয়ে যেতে পারো তাহলে খুব ভালো হয়। ওকে স্যার, আমি আসছি কিছুক্ষণের মধ্যেই। কথাটা বলেই তে ফোনটা কেটে দেয়। না, ও বিরক্ত নয়, ওর বেশ ভালোই লাগে জেনির সাথে সময় কাটাতে। আর জেনিকে একটা সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারলে ও নিজেও খুব খুশি হবে। আর কিছু না ভেবেই রেডি হতে চলে যায়। একটা ব্লু কালারের কামিজ প্লাজোতে নিজেকে সাজিয়েছে তে, সাথে ব্লু কালারের ওড়না, কানে দুল, ঠোঁটে লিপস্টিক আর চোখে হালকা কাজল। ব্যাস এইটুকুই। আয়নায় একবার নিজেকে দেখে বেরিয়ে পড়ে তে। কলিং বেলের আওয়াজে জাঙ্গুক এসে দরজা খুলতেই স্তব্ধ হয়ে যায়। তে সামনে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে এত সাধারণ সাজে অপূর্ব লাগছে। ওর মায়াভরা চোখ দুটো কাজলের টানে আরো মায়াময় হয়ে উঠেছে। জাঙ্গুককে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তে স্যার বলে ডেকে ওঠে। তাতে জাঙ্গুক চমকে ওঠে আর কিছুটা ইতস্তত বোধ করে। তারপর তেকে ভেতরে আসতে বলে। তে ভেতরে গেলে জাঙ্গুক দরজাটা আটকে দিয়ে ভেতরে যায়। তেকে সোফায় বসতে বলে জেনিকে ডাকতে যায় জাঙ্গুক। কিছুক্ষণের মধ্যেই জেনি দৌড়ে এসে জড়িয়ে ধরে তেকে। তে মৃদু হেসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কি হলো জেনি, তুমি এখনো রেডি হওনি কেন? দেখো, আমি রেডি হয়ে তোমাকে নিতে এলাম, আমরা একসাথে যাব। না না আপু, আমি কোথাও যাব না। ওখানে যদি আবার ওরা চলে আসে আর আবার আমাকে কষ্ট দেয়, না না, আমি যাব না। জেনির ভীত কণ্ঠস্বর শুনে জাঙ্গুকের চোখে পানি চলে আসে। এতগুলো মাস পেরিয়ে যাওয়ার পরও মেয়েটা ওই ঘটনা থেকে বের হতে পারছে না। তে কথাটা শুনে কিছুক্ষণ চুপ করে জেনির দিকে তাকিয়ে থাকে। তারপর মিষ্টি হেসে বলে, ঠিক আছে, একটা কাজ করো, আমি বরং তোমার কাছেই থাকি, আমরা গল্প করব। তোমাকে আর কোথাও যেতে হবে না, সবসময় বাড়িতেই থাকো আর বারবার ওই ঘটনাগুলো মনে করো, তাহলে তো এমনিতেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর তোমার ভাইয়াও ভাবছে যে আর কলেজে যাবে না, কারণ তুমি তো বাড়িতে একা থাকলে তোমার ভাইয়া কলেজে গিয়ে শান্তি পাবে না। তাই তোমার সাথে বাড়িতে থাকাটাই ওনার জন্য ঠিক বলে মনে হচ্ছে। যদিও উনি ভীষণ টেনশনে আছেন, কিন্তু তোমাকে এটা নিয়ে বেশি ভাবতে হবে না। তুমি বরং তোমার রুমে চলো, ওখানেই বসে আমরা গল্প করব, কেমন? তের কথা শুনে জেনি ফ্যাল ফ্যাল করে একবার জাঙ্গুকের দিকে তাকায়। জাঙ্গুকের অসহায় দৃষ্টিতে তাকিয়ে তের দিকে তাকায়। তারপর মৃদু স্বরে বলে, জিমিন আপু তো তোমার বেস্ট ফ্রেন্ড, তুমি তোমার বেস্ট ফ্রেন্ডের এত খুশির একটা দিনে ওর সাথে থাকবে না? কি করব বলো, তোমাকে এত দূর থেকে নিতে এলাম, ভাবলাম একসাথে যাব, কিন্তু তুমি তো যাবে না বলছো। আমারও যাওয়ার ইচ্ছে নেই আর। কিন্তু জিমিন আপু তো কষ্ট পাবে তুমি না গেলে। তা সে একটু তো কষ্ট পাবেই, কিন্তু কি করব বলো, আমারও তোমাকে ছাড়া যেতে ইচ্ছে করছে না। তের কথায় জেনি কিছুক্ষণ চুপ করে থাকে। তারপর তের হাত ধরে টেনে বলে, চলো আপু, আমাকে তাড়াতাড়ি রেডি করে দেবে, না হলে আমাদের যেতে দেরি হয়ে যাবে। তের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। ও তো এতক্ষণ এটাই চাইছিল, তাই তো এত নাটক। জাঙ্গুক বিস্ময়ে তাকিয়ে থাকে জেনি আর তের দিকে। তেকে আর কিছু বলতে না দিয়েই জেনি থেকে টানতে টানতে নিয়ে যায় নিজের রুমে। আর জাঙ্গুক ওদের যাওয়ার দিকে তাকিয়ে হেসে ফেলে, মনে মনে তেকে অনেক ধন্যবাদ জানায়। পার্টি কিছুক্ষণ আগেই শুরু হয়েছে। উকিল বাবু এসে হাজির হয়েছেন, সমস্ত কাগজপত্র ঠিক করেছেন। ইউনো তার পরিবার নিয়ে হাজির হয়েছে, সুগার পরিবারও চলে এসেছে। এখন শুধু তের আসার অপেক্ষা। ও হঠাৎই কাউকে কিছু না বলেই বেরিয়ে গিয়েছিল। শুধু জিমিনকে বলে গিয়েছিল যে কিছুক্ষণের মধ্যেই ঘুরে আসবে, কিন্তু অনেকক্ষণ পেরিয়ে গেছে, তে ফেরেনি। তাই জিমিন ফোন করতে যায়। তখনই বাড়ির মেন দরজা দিয়ে তে, জাঙ্গুক আর জেনির প্রবেশ ঘটে। এদিকে জেনিকে দেখে একজন স্তব্ধ হয়ে যায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জেনির দিকে। একটা সময় উকিল বাবু জিমিন আর সুগা দুজনকে ডেকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নেয়। জেনি এক মুহূর্তের জন্য তের হাত ছাড়ে না। এদিকে রেজিস্ট্রি পেপারে সাইনের পর সবাই একে অপরকে মিষ্টি মুখ করায়। এই সব কিছুর মাঝেও জেনি মনমরা হয়ে দাঁড়িয়েছিল। তাই তে বুদ্ধি করে ডান্সের অ্যানাউন্সমেন্ট করে। সবাই খুব খুশি হয়। সুগা জিমিনের সামনে হাত বাড়িয়ে দিলে জিমিন ওর হাত ধরে ফ্লোরের মাঝ বরাবর আসে। একটা স্লো মিউজিক শুরু হয় আর তার তালে তালে পা মেলায় সুগা আর জিমিন। আশেপাশে আরও দু একজন নিজেদের পার্টনারদের সাথে পা মেলায়। এসবের মাঝে
হঠাৎ ইউনো জেনির সামনে এসে নিজের হাত বাড়িয়ে দেয়, কিন্তু জেনি তের হাত আরো শক্ত করে ধরে একটু পিছিয়ে দাঁড়ায়। তে জেনির দিকে তাকিয়ে চোখের ইশারায় আশ্বাস দেয় আর ইউনোর সাথে যাওয়ার জন্য বলে। জেনি কিছুক্ষণ ইউনোর বাড়িয়ে রাখা হাতটার দিকে তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে নিজের হাতটা বাড়িয়ে দেয় ইউনোর হাতের দিকে। ইউনোর হাতের উপর হাতটা রাখতেই ইউনো শক্ত করে ধরে নেয় জেনির হাতটা, ধীরে ধীরে নিয়ে যায় ফ্লোরের দিকে। জেনির হাত দুটো নিজের কাঁধে রেখে নিজের হাত দুটো ধীরে ধীরে জেনির কোমরে রাখে। জেনিও তাকিয়ে থাকে ইউনোর দিকে। ইউনোর হাতের স্পর্শে শিহরিত হয় জেনি, কিন্তু কই, যখন সেই শয়তানগুলো ওকে ছুঁয়েছিল তখন তো ওর খারাপ লেগেছিল, তাহলে এখন কেন ওরকম খারাপ লাগছে না? না, ইউনোর ছোঁয়ায় কোনো কামুকতা নেই, আছে একরাশ ভালোবাসা। হ্যাঁ, ইউনো ভালোবাসে জেনিকে। ওরা যখন সাজেক ছেড়ে ফিরে এসেছিল তখন প্রতিটা রাত নির্ঘুম কেটেছে ইউনোর। প্রত্যেকবার চোখ বন্ধ করলেই ভেসে উঠেছে জেনির ছোটবেলার মুখটা, আর তারপর ওই নির্জীব মুখটা। ধীরে ধীরে ইউনো বুঝতে পেরেছিল ও জেনিকে ভালোবেসে ফেলেছে। ছোটবেলাতে জেনিকে দেখার পরে একটা ভালো লাগা শুরু হয়েছিল, যেটা সময়ের সাথে সাথে হারিয়ে গিয়েছিল। কিন্তু এত বছর পর সে ভালো লাগার মানুষটাকে এভাবে দেখে সেই ভালো লাগাটাই ভালোবাসায় পরিণত হয়েছে। নাচতে নাচতে কখন যে জেনি ইউনোর বুকে মাথা দিয়েছে জানি না সে। ইউনো পরম যত্নে আগলে রেখেছে তার ভালোবাসার মানুষটিকে। আর এই দৃশ্যটা দূর থেকে পাশাপাশি দাঁড়িয়ে দেখছিল তে আর জাঙ্গুক। তার পরের দিনই ইউনো তার সপরিবার সহ হাজির হয় জাঙ্গুকের ফ্ল্যাটে। জাঙ্গুক প্রথমে বেশ অবাক হয়, কিন্তু কালকের অনুষ্ঠানের কথা মনে পড়তেই কিছুটা আন্দাজ করতে পারে ইউনোর সপরিবারে আসার কারণ। জেনি তখন নিজের রুমে। ইউনো আর তার মা বাবাকে বসতে বলে জাঙ্গুক। তেও এসেছে ওদের সাথে। ইউনোই ফোন করে বলেছিল সব। তে ভীষণ খুশি হয় সব শুনে। জেনির এখন যে কন্ডিশন, তাতে করে ও বাইরের কাউকে বিশ্বাস করে না, কিন্তু কালকের অনুষ্ঠানে যেভাবে ও ইউনোর হাত ধরেছিল, ইউনোর বুকে মাথা রেখেছিল, তাতে বোঝাই যাচ্ছিল যে তে জাঙ্গুক বাদেও ও কাউকে ভরসা করতে পারবে। সেই হিসেবে তের বেশ ভালোই লাগে। এছাড়াও হসপিটালে থাকাকালীন ডক্টর বলে দিয়েছিল যে মেন্টাল সাপোর্ট আর ভালোবাসাই হয়তো ওই নোংরা স্পর্শগুলোকে ওর মন থেকে মুছে দেবে। যাই হোক, তে উঠে গিয়ে সবার জন্য চা করে আনে। তারপর ইউনোই বলা শুরু করে। দেখ জাঙ্গুক, তোর হয়তো ব্যাপারটা বেশ অদ্ভুত লাগবে, কিন্তু এটাই সত্যি যে আমি জেনিকে ভালোবাসি আর ওকে বিয়ে করতে চাই। আমি জানি তুই হয়তো ভাবছিস যে আমার আর তোর বোনের বয়সের ডিফারেন্সটা অনেক, আমরা একে অপরকে ভালোভাবে চিনিই না, কিন্তু বিশ্বাস কর, বয়সের ডিফারেন্সটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আর রইল পরে একে অপরকে চেনে জানার কথা, তাহলে বলবো আমি ওর সম্পর্কে যেটুকু জানি সেটা আমার জন্য যথেষ্ট। হ্যাঁ, ও যদি আমাকে চিনতে চায়, জানতে চায়, তাহলে সেই সময়টুকু আমি ওকে অবশ্যই দেব। ইউনোর কথা শুনে জাঙ্গুক কি বলবে বুঝতে পারে না। যদিও জাঙ্গুক কিছুটা আন্দাজ করেছিল, কিন্তু এখন কি বলবে বুঝতে পারছে না। একবার ইউনোর মা বাবার দিকে তাকায় জাঙ্গুক। ইউনো জাঙ্গুকের দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারে জাঙ্গুকের মনে কি চলছে। জাঙ্গুক ইতস্তত করে বলল। কিন্তু ইউনো, জাঙ্গুককে কিছু বলতে না দিয়েই ইউনো আবার বলল। কোনো কিন্তু নয় জাঙ্গুক, আমার মা বাবা কিন্তু সব জেনেই রাজি হয়েছে। আমার মা বাবার কোনো আপত্তি নেই, তুই প্লিজ না করিস না। আমি তোর বোনকে কখনো কষ্ট পেতে দেব না, সবসময় আগলে রাখবো। আমার উপর একটু ভরসা করে দেখতে পারিস। ইউনোর কথা শেষ হলে ইউনোর মা বলেন, দেখো বাবা জাঙ্গুক, জেনি খুব মিষ্টি একটা মেয়ে। ওর সাথে যা হয়েছে তাতে ওর তো কোনো দোষ নেই, তা বিনা দোষে ও কেন সারা জীবন কষ্ট পাবে? আমরা কিন্তু তোমার বোনকে কখনোই কষ্টে রাখবো না। তোমার বোনকে আমি আমার মেয়ের মতোই আগলে রাখবো। ইউনোর মায়ের সাথে ইউনোর বাবাও একমত। সব শুনে জাঙ্গুকের চোখ ছলছল করে ওঠে। ও তো ভাবতেই পারেনি ওর বোনের জন্য সৃষ্টিকর্তা এত খুশি লিখে রেখেছেন, কিন্তু ওর বোনটা কি রাজি হবে? ওর ভাবনার মাঝেই ইউনো আবার বলে, দেখ জাঙ্গুক, আমাকে কাল বাদে আবার পরশু চলে যেতে হবে। ছুটির দিন শেষ বললেই চলে, তাই কথাবার্তা করতে এলাম। এতে জেনিও কিছুটা সময় পাবে ভাববার। আমি জেনির সাথে একটু কথা বলতে চাই, যদি তোর কোনো আপত্তি না থাকে। জাঙ্গুক মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। তারপর তের দিকে তাকালে তে ইউনোকে জেনির রুমে নিয়ে যায়। তে জেনির রুমের দরজার কাছে গিয়ে ইউনোকে অল দ্য বেস্ট বলে চলে আসে।
ইউনু দরজা নক করতেই ভেতর থেকে জেনি ভেতরে যাওয়ার অনুমতি দেয়। জেনির অনুমতি পেয়ে ইউনু রুমের মধ্যে প্রবেশ করে। ইউনুর প্রবেশের সাথে সাথেই জেনি বেশ অবাক হয়। ব্রুজোরা কুচকে তাকিয়ে থাকে ইউনুর দিকে, বোঝার চেষ্টা করে ইউনু এখানে কি করছে। জেনির মনের কথা কিছুটা বুঝতে পেরে ইউনু বলে ওঠে, আমার তোমার সাথে কিছু কথা ছিল। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? বিস্ময় জিজ্ঞাসা করে জেনি। ইউনু খানিকটা ইতস্তত বোধ করছিল, কিভাবে কথাগুলো বলবে এই ভেবে। তারপর গলা ছেড়ে নিজেকে একটু ঠিক করে বলল, দেখো জেনি, তুমি হয়তো আমাকে ঠিকভাবে চেনো না, কিন্তু আমার কাছে তুমি মানে তোমার ছোটবেলা, সেই দুদিক চুল বেঁধে ভাইয়ের হাত ধরে ঘুরে বেড়ানো সেই মেয়েটা, যে মনে প্রবল ভালো লাগা সৃষ্টি করেছিল। তারপর যদিও তোমার সাথে আমার আর দেখা হয়নি, কিন্তু সেই ভালো লাগাটা মন থেকে চলে যায়নি। সেটা শুধু সময়ের সাথে সাথে ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু তোমাকে সাজেক আবার দেখার পর সেই ঘুমিয়ে থাকা ভালো লাগাগুলো আবার জেগে উঠেছিল। আর সেই ভালো লাগাটাই যে ধীরে ধীরে ভালোবাসায় রূপ নিয়েছে, সেটা আমি অস্বীকার করব না। তাই আজ এখানে আসা। দেখো জেনি, সোজাভাবেই বলছি, আমি তোমাকে বিয়ে করতে চাই। তোমার মতামত জানতে আজ আমি এখানে। জেনি এতক্ষণ চুপ করে ইউনুর কথাগুলো শুনছিল, কিন্তু শেষের কথাগুলো শুনে ওর কি মনে হলো কে জানে। একটা তাচ্ছিলের হাসি দিয়ে ইউনুকে বলল, দয়া দয়া করছেন আমার উপর? একজন মেয়ে যে রেপড হয়েছে, আপনি তাকে বিয়ে করে মহান হতে চাইছেন? জেনির এরকম কথা শুনে চমকে ওঠে ইউনু। রাগ হয় জেনির উপর। মেয়েটা তাকে ভুল বুঝছে ঠিক আছে, কিন্তু ও কি করে বলতে পারে যে ইউনু ওকে দয়া করছে? নিজের রাগকে সংযত করে শান্ত স্বরে ইউনু বলে, জেনি, তুমি আমার প্রস্তাব মানা করতেই পারো, এটা সম্পূর্ণ তোমার ডিসিশন, কিন্তু তাই বলে তুমি আমার ফিলিংসগুলোকে এভাবে দয়ার নাম দিও না প্লিজ। দয়া নয় তো কি বলবো এটাকে? আপনার সাথে আমার কোনোদিনও পরিচয় ছিল না, অথচ আজ হঠাৎ আপনি এসে আমাকে বলছেন আপনি আমাকে ভালোবাসেন। কই, এতদিন কোথায় ছিলেন আপনি? নাকি আমার রেপ্ট হওয়া অবধি অপেক্ষা করছিলেন আপনি? জেনির শেষের কথাগুলো শুনে ইউনুর সর্বাঙ্গ জ্বলে ওঠে। ও তো এখানে এসেছিল ওর অনুভূতিগুলোকে ডানা দিয়ে উড়াতে, চেয়েছিল নিজের ভালোবাসার মানুষটিকে নিজের করে নিতে। কিন্তু সেই ভালোবাসার মানুষটি থেকে যখন নিজের অনুভূতিগুলোকে এভাবে অপমান হতে দেখে, তখন আর নিজেকে স্থির রাখতে পারে না। জাপটে ধরে জেনির বাহুজোড়া, তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, আমার অনুভূতিগুলোর এভাবে অপমান করার সাহস কে দিয়েছে তোমাকে? তুমি আমাকে রিজেক্ট করতেই পারো, সে অধিকার তোমার আছে, কিন্তু আমার ফিলিংস নিয়ে আর একটা কথা বললে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আমি তোমাকে আগেও বলেছি যে যোগাযোগ না থাকার দরুন তুমি আমার স্মৃতি থেকে কিছুটা আবছা হলেও মন থেকে কখনোই মুছে যাওনি। হ্যাঁ, ভাগ্য আমাদের আজ যে পরিস্থিতিতে আবার মুখোমুখি এনে দাঁড় করিয়েছে, সেটা হয়তো সঠিক নয়, কিন্তু তুমি যেমন আছো আমি তোমাকে তেমনভাবেই আপন করতে চেয়েছি। র্যাপ্ট হয়েছে বলে তোমার জীবন শেষ হয়ে যায়নি, বা তোমাকে কেউ দোষী করে দেয়নি। লোকের কথা ছাড়ো, তুমি তো নিজেই নিজেকে দোষী প্রমাণ করছো। তাই তো অপরাধীর মতো মুখ লুকিয়ে ঘরে বসে আছো। নিজেকে এইসব থেকে বের করতে না চাইলে কারো সাধ্যই নেই তোমাকে এইসব থেকে মুক্তি দেওয়ার। যাই হোক, তোমাকে আমি আর জোর করব না। তুমি চাইলে সারা জীবন এভাবে নিজেকে ঘরবন্দি করে রাখতে পারো। আমি কালকে আবার ফিরে যাচ্ছি, কারণ আমার ছুটি আপাতত শেষ। শুধু একটাই রিকোয়েস্ট, আমার কথাগুলো একবার ভেবে দেখো। আসছি। কথাটা বলেই জেনির উত্তরের অপেক্ষা না করেই বেরিয়ে আসে ইউনু। জেনি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে ইউনুর চলে যাওয়ার দিকে। ইউনু জাঙ্কুকের কাছে এসে বলে যে ও জেনির উপর কোনো রকম জোর করতে চায় না, ওকে আপাতত কিছুটা সময় দিতে। তারপর জেনির যা সিদ্ধান্ত হবে ও মাথা পেতে নেবে। কেটে যায় আরও কিছুদিন। জেনি ইউনুর কথাগুলো ভাবে, সত্যিই তো ও রেপ্ট হয়েছে বলে কি ওর জীবনে সঠিকভাবে বাঁচতে পারবে না, নাকি ওর অধিকার নেই সাধারণভাবে জীবন কাটানোর? ইউনুর কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়, কিন্তু ওর এই কলঙ্কিত জীবনের সাথে কাউকে জড়াতে চায় না। ইউনুর মতো একজন বড় মাপের পুলিশ অফিসার ওকে কেন বিয়ে করতে চাইবে? দয়া ছাড়া এটা আর কি বলবে ও? এইভাবেই কাটে দিনগুলো। একদিন জেনি বারান্দায় বসে বই পড়ছিল, তখনই জাঙ্গুক এসে ওর পাশে বসে। উদ্দেশ্য ইউনুর ব্যাপারে কথা বলা। যদিও জাঙ্গুক তেকেই বলেছিল জেনির সাথে কথা বলতে, কিন্তু তে বলেছে এটা ওর বলার থেকে বেটার হবে ওর ভাই গিয়ে বলুক। জাঙ্গুকও মেনে নেয় তের কথা। গলাটা একটু পরিষ্কার করে জেনিকে বলে, ব্যস্ত আছিস? জেনি চমকে তাকায় জাঙ্গুকের দিকে। ও লক্ষ্যই করেনি কখন জাঙ্গুক এসে পাশে বসেছে। মৃদু হেসে তারপর বলে,
না, ব্যস্ত নই। তুই কি কিছু বলবি? হ্যাঁ, তো কি ভাবলি? কি নিয়ে? জেনি অবাক হয়ে জিজ্ঞাসা করে। তোর জীবন নিয়ে। এইভাবেই কি কাটিয়ে দিবি সারা জীবনটা? ইউনোকে নিয়ে কি একবারের জন্য ভাবা যায় না? জাঙ্গুকের কথায় জেনির দৃষ্টি স্থির হয়ে যায়, ঠোঁটে ফুটে ওঠে মলিন হাসি। আচ্ছা, তোর কি মনে হয় ভাইয়া, আমি এত স্বার্থপর যে নিজের এরকম কলঙ্কিত জীবনের সাথে ওরকম একজন বড় মাপের মানুষের জীবন জড়িয়ে নষ্ট করব? উনি তো আজ হয়তো দয়া করেই হোক বা আবেগের বশেই হোক আমাকে বিয়ে করে নেবেন, কিন্তু পরে কখনো যদি ওনার মনে হয় যে আমার মতো একজন রেপ ভিকটিমকে বিয়ে করে উনি ওনার লাইফের সব থেকে বড় ভুল করেছেন, ওনার লাইফ নষ্ট হয়ে গেছে, তখন আমি কি করব? একবার ভেবে দেখেছিস? আমি যে সেগুলো কোনোদিনও মেনে নিতে পারবো না। কিন্তু ছুটকি, ইউনো ওরকম ছেলে নয়। আমি ওকে যতটা চিনি, ও না বুঝে কোনো সিদ্ধান্ত নেবে না। ও তোকে সারা জীবন আগলে রাখবে, দেখিস। ওর চোখে আমি তোর জন্য ভালোবাসা দেখেছি। আচ্ছা, তাই যদি হয় তাহলে আপুর প্রতি নিজের অনুভূতিগুলো তুই নিশ্চয়ই বুঝিস। তাহলে সেই অনুভূতিগুলোকে আমার নিজের মধ্যে চেপে রেখেছিস কেন? বলে দিসনি কেন আপুকে? নিশ্চয়ই কোনো কারণ আছে। সব জিনিসেরই কিছু না কিছু কারণ থাকে ভাইয়া, তার জন্য আমরা নিজেদের মতো কিছু করতে পারি না। জাঙ্গুক অবাক হয়ে চেয়ে থাকে ওর বোনের দিকে। ওর বোন যে ওর মনের অবস্থা এভাবে বুঝে যাবে ও ভাবতেই পারেনি। সত্যিই তো, ও থেকে এখনো নিজের মনের কথাগুলো বলে উঠতে পারেনি। ওর লাইফটা এমন জায়গায় দাঁড়িয়ে আছে যে ওর নিজের লাইফের কথা ভাবতে পারছে না। আবার থেকে হারিয়ে ফেলার ভয়ও কাজ করছে ওর মধ্যে। কিন্তু এখন ওর বোনটার একটা সুস্থ স্বাভাবিক জীবন চায়, তাই আবার জেনিকে বোঝানোর চেষ্টা করে। ছুটকি দেখ, ইউনো কিন্তু... ভাইয়া, আমি কি তোর কাছে বোঝা হয়ে গেছি রে? না মানে, আমাকে বিদায় করার এত তাড়া? হ্যাঁ, অবশ্যই এরকম একজন ধর্ষিতা মেয়েকে বাড়িতে ফেলে রাখাও তো ঠিক নয়। তুই বা আমাকে আর কতদিন সহ্য করবি? জাঙ্গুক বিস্ফোরিত চোখে তাকায় জেনির দিকে। এটা ওরই বোন তো? যেন জাঙ্গুক চিনতে পারছে না ওর বোনকে। কোন কথা কি মানে বের করছে ও? না, ও আর কিছু বোঝাতে চায় না জেনিকে। চোখ দুটো পানিতে ভরে আসে জাঙ্গুকের। জেনি তার ভাইকে এই চিনল। জেনির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ওখান থেকে উঠে চলে আসে জাঙ্গুক। জাঙ্গুকের চলে যাওয়ার পর জেনি বুঝতে পারে ও কি বলে ফেলেছে। ঝুঁকে বসে যে ওর ভাইকে আঘাত করে ফেলেছে সেটা ভেবেই কান্না পেয়ে যায় ওর।